Welcome and welcome to today's Just Now. আজকে আমরা ৪৭তম বিসিএস রিটেনের যারা ক্যান্ডিডেট আছেন কিংবা সামনে কোনো ব্যাংক বা বিসিএস এর রিটেন এক্সামে বসতে যাচ্ছেন তাদেরকে টার্গেট করে কিছু প্রস্তুতিমূলক প্যাসেজ বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা অনুবাদ করার চেষ্টা করব। তো আজকের যে টপিকসটি নিয়েছে সেটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট দ্য ফলোয়িং টেক্সট ইনটু ইংলিশ। 25 মার্ক থাকে, এটা বিসিএস প্যাটার্নের একটা কোশ্চেন। তো সেটা আমরা আলোচনা করব, অনুবাদ করব, বিশ্লেষণ করব। তো দেখুন, এই বিসিএসের যে প্যাটার্নে প্রশ্নগুলো হয় বাংলা থেকে ইংলিশের, বিশেষ করে ঠিক এই রকম প্যাটার্নের, এই রকম টাইপের কিছু প্যাসেজ দেওয়া থাকে, সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলা হয়। তো আমরা যদি এটাকে শুরুতে একটু পড়ে ফেলি, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হিমবাহ ছাড়া পৃথিবীর সব ধরনের জলাভূমি, পুকুর, নদী, খাল, বিল, হ্রদ, হাওর, বাওর, উপকূল ইত্যাদি রয়েছে। কিন্তু বৃষ্টির পানি, জলাভূমি, ভূগর্ভস্থ মিলে বাংলাদেশে পানির বিশাল একটি উৎস থাকা সত্ত্বেও আমাদের পানি নিয়ে সংকটে থাকতে হয়। এর অন্যতম কারণ পানি দূষণ ও পানির অপচয়। সমগ্র পৃথিবীতেই পানীয় জলের পরিমাণ ও মান দ্রুত কমছে। দেখুন, আমরা সময় স্বল্পতার কারণে পুরো প্যাসেজটা পড়ছি না, বাট এই প্যাসেজটা প্রথমে আপনাকে পড়ে এর ভাবটা বুঝতে হবে। যখন ভাবটা বুঝতে পারবেন যে এই প্যাসেজের উদ্দেশ্য কী, তখন কিন্তু অলরেডি আপনার 30% 40% অনুবাদ হয়ে গেল, সহজ হয়ে গেল ব্যাপারটা। কারণ ভাবটা এখানে গুরুত্বপূর্ণ। আপনি একটা সেন্টেন্সের অনুবাদটা কীভাবে করবেন, কোন উদ্দেশ্যে তারা এটা লিখছে সেটা বুঝতে হবে। তো যাই হোক, এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে বাংলাদেশের জলাশয়, জলাভূমি, পুকুর, নদী, খাল, বিল নিয়ে কথা বলা হয়েছে এবং সেটা ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে যাচ্ছে বা তাদের অবস্থা যে খুব একটা ভালো যাচ্ছে না, সেরকম সতর্কতার সংকেত কিংবা কীভাবে ভালো করা যায়, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা এই প্যাসেজ থেকে প্রতিটি বাক্য আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে, অনুভব করে অনুবাদ করার চেষ্টা করবো, যাতে ইংরেজিতে আমরা খুব ভালো একটা দখল নিতে পারি। তো যাই হোক, তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন, আমাদের প্রথম বাক্যটি ছিল, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হিমবাহ ছাড়া পৃথিবীর সব ধরনের জলাভূমি, পুকুর, নদী, খাল, বিল, হ্রদ, হাওর, বাওর, উপকূল ইত্যাদি রয়েছে। তো দেখুন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার সময় আমাদের প্রথমেই যে ব্যাপারটা লেকিংস বা ঘাটতি, সেটা হচ্ছে এগুলোর ইংরেজি প্রতিশব্দ। যেমন ধরেন, পুকুরের ইংরেজি প্রতিশব্দ কি, নদী, খাল, বিল, হ্রদ, হাওর, বাওর, উপকূল। শুরুতেই আমাদের যে নলেজটা দরকার পড়ে সেটা হচ্ছে এই যে বাংলার যে শব্দগুলো আছে সেটার সঠিক ইংরেজি শব্দগুলো আমরা জানি কিনা। বাংলাদেশের বাংলাদেশ জানি। তারপর হিমবাহ, দেখুন এখানে সবচেয়ে কঠিন যেটা, এটা হতে পারে হিমবাহ। হিমবাহ এই শব্দটা আসলে ইংরেজি কি হতে পারে, এই জিনিসটা নিয়ে আমরা একটু কনফিউশন। প্রথমে আমাদের যে ঘাটতিটা বা খটকাটা, সেটা হচ্ছে প্রতিটি শব্দের ইংরেজি জানা আছে কিনা, ইংরেজি প্রতিশব্দ আমাদের ব্রেনে আছে কিনা। এরপর সেই শব্দগুলো যখন জানবো, তখন আমরা সেটা দিয়ে ইংরেজি গ্রামাটিক্যাল জ্ঞান দিয়ে আমরা সেন্টেন্স বিল্ড আপ করতে পারবো। তো এই হিমবাহ যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এটার ইংরেজি আসলে অনেকভাবে করা যায়। যেমন গ্লেশিয়ার, গ্লেশিয়ার্স, যদি বহু বচনে লিখি গ্লেশিয়ার্স, এটা করা যায়। খেয়াল করুন, এটা যদি আমরা একটা ডিকশনারি থেকে দেখি, এটার মানে হচ্ছে কি গ্লেশিয়ার্স। গ্লেশিয়ার্স, হিমবাহ। হিমবাহ বোঝাতে আমরা গ্লেশিয়ার্স শব্দটা ব্যবহার করি। এটাই এক্স্যাক্ট একটা প্রতিশব্দ। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সব কিছু জানি। এখানে জলাভূমি আছে, জলাভূমিকে আমরা ইংরেজিতে বলতে পারি ওয়েটল্যান্ডস। জলাভূমি, ওয়েটল্যান্ডস। দেখুন, এই শব্দটা আমরা অনেকেই হয়তো শুনেছি বা জানি, যে কারণে এটা আমরা একটু বিস্তারিত করছি না, ওয়েটল্যান্ডস। এরপর যেগুলো পুকুর, পুকুর বলতে আমরা যেটা বুঝিয়ে থাকি পন্ডস, নদী, রিভার্স, খাল, খালকে আমরা লেকস বলতে পারি, পন্ডস, রিভার্স, নদী, ক্যানেলস, খালকে আমরা কি বলি, ক্যানেলস, বিল, বিলকে আমরা মার্শেস বলে থাকি, মার্শেস, হ্রদকে আমরা লেকস বলে থাকি, হাওর, হাওর্স, হাওরকে আপনি ইংরেজি হাওর্সই লিখতে পারেন, হাওর্স, বাওর্স, এবং উপকূল এরিয়া যেটা, সেটা উপকূল বলতে উপকূল এরিয়া, কোস্টাল এরিয়াস আমরা বলতে পারি, ইত্যাদি অ্যান্ড মোর হিসেবে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি। তো এগুলো মোটামুটি হয়ে গেছে। তো এইখানে দেখুন, আমরা এখন সেন্টেন্স বিল্ড আপ করতে গেলে, বাংলাদেশ এমন একটি দেশ, প্রথমেই বাংলাদেশ এমন একটি দেশ, হুবহু এই প্যাটার্নটাকে আমরা ইংরেজি করতে পারি, বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি। ঠিক আছে, আমরা পুরো ব্যাপারটাকে একদম বাংলার সাথে যখন মিল থাকবে, তখন মিল রেখে রেখেই ট্রান্সলেট করাটা ভালো। তো বাংলাদেশ ইজ সাচ আ কান্ট্রি, বাংলাদেশ এমন একটা দেশ। এরপর দেখুন, যেখানে হিমবাহ ছাড়া পৃথিবীর সব ধরনের জলাভূমি রয়েছে। এই পার্টটা হচ্ছে যেখানে, যেখানে। তো এই যে যেখানে, এই জায়গা, এখানে ওয়েয়ার দিয়ে আপনাকে লিখতে হবে, ইজ সাচ এ কান্ট্রি ওয়েয়ার এই জিনিসগুলো রয়েছে। এইভাবে আপনি ফিল করতে পারেন। আবার এই বাক্যটাকে আপনি নিজের মতো করে অনুভব করতে পারেন, যে তারা যেখানে দিয়ে লিখছে, ওকে আমরা লিখতে পারি, বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশটা কি করে, সকল প্রকার সব ধরনের জলাভূমি, যেমন পুকুর, নদী, খাল, বিল ইত্যাদি ধারণ করে। দেখুন, এখানে বলছে কি, যেখানে রয়েছে, প্রথমে এখানে যেখানে, আর এখানে হচ্ছে কি রয়েছে। তো যেখানে রয়েছে এটাকেও করা যায় ওয়ার দেয়ার ইজ দিয়ে লেখা যায়। বাট আপনি একটু ভিন্নভাবে যে ভাবতে পারেন, সেই জিনিসটার দিকে খেয়াল করুন। যেখানে এই জিনিস রয়েছে, আপনি এভাবে না বলে বলতে পারেন, বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশ কিনা এই জিনিস ধারণ করে।
তো এই ক্ষেত্রে আমরা কন্টেইনস ব্যবহার করতে পারি, হোল্ডস ব্যবহার না করে কন্টেইনস ব্যবহার করা যায়, যে এরা কী করে, ধারণ করে। তো এটার বাংলা যখন আপনি করবেন, দেখুন এখানে যেখানে ছিল, যেখানে থাকলে ওয়্যার দিয়ে লিখতে হতো। আর যদি আমরা বলি যে এমন একটা দেশ যেটা কিনা, যেটা ধারণ করে, যেটা ধারণ করা অর্থে আপনার এখানে কী আনতে হবে, একটা রিলেটিভ প্রোনাউন দ্যাট আনতে হবে। দ্যাট কান্ট্রিকে আপনার অ্যান্টিসিডেন্ট হিসেবে তাকে মডিফাই করে দিতে হবে, যে কান্ট্রি দ্যাট, যেটা কিনা কন্টেইনস করে। কন্টেইনস মানে হচ্ছে কি, ধারণা করা, কন্টেইনস করে। তাহলে কন্টেইনস কি ধারণা করে, এই যে পৃথিবীর সব ধরনের জলাভূমি। তাহলে পৃথিবীর সব ধরনের জলাভূমি বলতে আমরা বলতে পারি নিয়ারলি অল ফর্মস অফ ওয়েটল্যান্ডস। ফর্মস বলতে পারেন, টাইপস বলতে পারেন, অল টাইপস অফ ওয়েটল্যান্ডস, অল ফর্মস অফ ওয়েটল্যান্ডস, অথবা এভরি ফর্ম অফ ওয়েটল্যান্ড। তাহলে দেখুন এখানে নিয়ারলি কেন ব্যবহার করেছি, প্রায় সব ধরনের, যদিও বাংলা এটা নাই, ইংলিশে একটু বলে দিলাম যে প্রায় সব ধরনের জলাভূমি বাংলাদেশ দ্যাট কন্টেইনস ধারণ করে। এভাবে হয়ে গেল। এখন যেটা আছে সেভাবে আমরা করলাম না কেন, আমি কিন্তু বলছি যে সেভাবে আপনি করতে পারেন। তো এখানে দ্যাটের জায়গায় আপনি কি লিখবেন, ওয়্যার, যেখানে, ওয়্যার। এখানে যদি আপনি ওয়্যার দিয়ে লিখেন, যেহেতু এখানে সাবজেক্ট নেই, যেখানে এটা আছে, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, একটা আপনার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট নিয়ে আসতে হবে, সেটা কি, দেয়ার এক্সিস্ট বলতে পারেন, অথবা আপনি চাইলে দেয়ার আর দিয়ে বলতে পারেন, দেয়ার আর, যেহেতু অনেকগুলো দেয়ার আর। তো যেহেতু আপনি পৃথিবীর সব ধরনের জলাভূমি এখানে লিখতে পারেন দেয়ার এক্সিস্ট, মানে কি করে, এক্সিস্ট করে। অথবা দেয়ার আর দিয়েও কিন্তু বলতে পারেন। দেখুন যেহেতু এখানে আপনি অনেকগুলো পার্টের কথা বলবেন, যেমন দেয়ার আর পন্ডস, রিভার্স, ক্যানেলস, এভাবে বলবেন, এটাও হতে পারে। অথবা আপনি কিন্তু দেয়ার ক্যান বি ফাউন্ডও বলতে পারেন, যেখানে পাওয়া যায়। শুধুই যে রয়েছে বললেই যে হবে এরকম না, দেয়ার ক্যান বি ফাউন্ড। তার মানে দেখুন আপনি চাইলে এই সেন্টেন্সটা অনেকভাবে লিখতে পারেন। যারা একদম বেসিক লেভেলের আছেন তাদের জন্য ক্লাসটি বেশি হেল্পফুল হবে। বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি দ্যাট দিয়ে লিখলে দ্যাট কন্টেইনস নিয়ারলি অল ফর্মস অফ ওয়েটল্যান্ডস। আর যদি ওয়্যার দিয়ে লিখেন ওয়্যার দেয়ার এক্সিস্ট নিয়ারলি অল ফর্মস অফ ওয়েটল্যান্ডস। দেয়ার এক্সিস্ট না লিখে আপনি যদি দেয়ার আর দিয়ে লিখেন, সেক্ষেত্রে বলতে পারেন দেয়ার আর। অথবা আপনি যদি আর দিয়ে না লিখে একটু চেঞ্জ করে লিখতে চান, তাহলে লিখতে পারেন দেয়ার ক্যান বি ফাউন্ড নিয়ারলি অল ফর্মস অফ ওয়েটল্যান্ডস। তাহলে দেখুন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, এরপর দেখুন ওয়েটল্যান্ডস পাওয়া যায়, এটা কোথায়, ওয়েটল্যান্ডস। দেখুন এই যে পৃথিবীর সব ধরনের, পৃথিবী শব্দটা কিন্তু এখানে আনিনি, মানে ব্যাপারটা এখানে লিখি নাই পৃথিবীর। তো এই ক্ষেত্রে এই পৃথিবীর শব্দটাকে আমরা বলতে পারি যে, যেহেতু আমি এই সেন্টেন্সটাকে টার্গেট করে বলছি, বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি দ্যাট নিয়ারলি অল ফর্মস অফ ওয়েটল্যান্ডস, সকল ধরনের জলাভূমি ধারণ করে যেগুলো পৃথিবীতে পাওয়া যায়। এইখানে ওয়েটল্যান্ডস শব্দটা যেহেতু আগে অলরেডি আছে, এবং আমরা অলরেডি যেহেতু একটা দ্যাট দিয়ে ক্লজ নিয়ে আসছি, বারবার দ্যাট ক্লজ না এনে আমরা এই ওয়েটল্যান্ডসের পরে যে ক্লজটা আনবো সেটাও আমরা একটা রিলেটিভ ক্লজ আনবো, বাট এটাকে ফ্রেজ করে দেব। ওয়েটল্যান্ডস আপনি বলতে পারতেন আবারও দ্যাট এনে, যে দ্যাট হ্যাজ বিন ফাউন্ড। আপনি এই শব্দটা না লিখে, দ্যাট হ্যাজ বিন ফাউন্ড না লিখে, এই পুরো অংশটা কেটে দিবেন, এই দ্যাট হ্যাজ বিন এই অংশটা কেটে দেবেন, আমার পেসিভ করার প্রয়োজন নেই। দ্যাট হ্যাজ বিন না লিখে ওয়েটল্যান্ডস ফাউন্ড। কোথায় ওয়েটল্যান্ডস পাওয়া যায়, ওয়েটল্যান্ডস ফাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সব ধরনের জলাভূমি কথাটাই আমি ইংরেজিতে লিখেছি ওয়েটল্যান্ডস ফাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বে পাওয়া, বিশ্বে থাকা যত ধরনের ওয়েটল্যান্ডস আছে সবগুলি কন্টেন্স করে আ কান্ট্রি, একটা দেশ, সেটা বাংলাদেশ। তাহলে বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি that contains nearly all forms of wetlands found in the world. এটা কিন্তু আমরা লিখলাম না, কারণ এটা আমরা ফ্রিজ করে দিয়েছি। এরপর দেখুন বলা হচ্ছে এই জায়গায় হিমবাহ ছাড়া, এটা কিন্তু মানে সাবজেক্ট অবজেক্ট এই টাইপের কোনো বাক্য ছিল না, বংশ ছিল না, যে কারণে এটা নিয়ে আমরা মাথা ঘামাইনি। এখন এটাকে নিয়ে আমরা একটু মাথা ঘামাতে পারি, যেহেতু আমরা একটু মানে ওই পার্টটা শেষ করে দিয়েছি। এখন এই যে হিমবাহ ছাড়া, এটাকে অনুবাদ আমরা কীভাবে করতে পারি? এটা হিমবাহ ছাড়া মানে হচ্ছে কি, যে সকল জলাভূমি আছে যেমন এগুলোর মধ্যে হিমবাহটা নাই, এটা আমরা বলতে পারি এক্সেপ্ট গ্লেসারিস বা হিমবাহ ছাড়া। এখানে আসলে হিমবাহ ছাড়া ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হচ্ছে যে এটার মধ্যে নাই, উইদাউট ইনক্লুডিংও বলতে পারেন। এক্সেপ্ট গ্লেসারিস এই কথাটাও বলা যায়, আবার অ্যাকসেপ্ট ফর গ্লেসারিস এই কথাটাও বলা যায়। অ্যাকসেপ্ট এবং অ্যাকসেপ্ট ফর এই কথাটা আপনাকে বুঝতে হবে, যে কেন আমরা অ্যাকসেপ্ট অথবা অ্যাকসেপ্ট ফর মানে ব্যবহার করি। শুধু অ্যাকসেপ্ট ব্যবহার করলে কী হতো, অথবা অ্যাকসেপ্ট ফর একসাথে ব্যবহার করলে সেটা কী হতো, এটা একটু যদি আমাদের একটু জানার দরকার হয় বা বোঝার চেষ্টা করি। দেখুন খেয়াল করুন এখানে অ্যাকসেপ্ট ভার্সাস অ্যাকসেপ্ট
ফর এই দুটা জিনিস আসলে আমরা কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব বুঝি কিনা। সাধারণত অ্যাকসেপ্টের পর নাউন বা প্রোনাউন সরল, সংক্ষিপ্ত এবং বাক্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত এরকম ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটার মানে হচ্ছে কি বাদে বা ছাড়া কোনো কিছু। যেমন আই হ্যাড এভরিথিং অ্যাকসেপ্ট দ্য স্যুপ, মানে অ্যাকসেপ্ট দ্য স্যুপ মানে হচ্ছে কি স্যুপ ছাড়া। স্যুপ ছাড়া আমি আসলে সবই খাই, স্যুপ ব্যতীত আমি আসলে সবই খাই। তাহলে সিম্পলি নর্মালি সরল সংক্ষিপ্ত বাক্যের সাথে যখন আমরা বাদে বা ছাড়া অর্থে ব্যবহার করব তখন অ্যাকসেপ্টটা আমরা ব্যবহার করব। তাহলে অ্যাকসেপ্ট ফরটা তাহলে কি, এখানে পার্থক্যটা কি? এখানে পার্থক্যটা হচ্ছে যে নাউন ফ্রেজেস, যে ধরেন ফ্রেজটা একটু বড় হয়ে গেছে, একটু বেশি ফর্মাল, এবং কি একটু বেশি ফর্মাল করতে চাচ্ছেন, বেশি জোর দিতে চাচ্ছেন যে এটা ছাড়া, এটা ছাড়া হবে না, এরকম জোর দিয়ে যখন বলতে চাচ্ছেন, বিশেষ কারণ বোঝাতে চাচ্ছেন, তখন আপনি অ্যাকসেপ্ট ফর ব্যবহার করবেন। তাহলে প্রথমত অ্যাকসেপ্ট ফর কখন? অ্যাকসেপ্ট ফর হচ্ছে যখন নাউন ফ্রেজ হবে এবং সেই সাথে যেটি ফর্মাল, বেশি জোর দিতে যাচ্ছেন, বিশেষ কারণ বোঝাতে যাচ্ছেন তখন। যেমন দ্য পার্টি ওয়াজ গ্রেট, পার্টিটা ছিল সেই। অ্যাকসেপ্ট ফর, দেখুন এখানে অ্যাকসেপ্ট ফর ব্যবহার করা হয়েছে কেন? কারণ বোঝাচ্ছে যে এটা ছাড়া, এই জিনিসটা ছাড়া, দ্য লাউড মিউজিক, সেখানে লাউড মিউজিক ছিল, এটা ছাড়া ভাই পার্টিটা সেই ছিল, বাট এটা ছাড়া এটা বলা যাবে না, এক্সেপ্ট ফর দ্য লাউড মিউজিক। তাই দেখুন এখানে প্রথমত এটা ফ্রেজ, এটা বড় ফ্রেজ, দ্য লাউড মিউজিক, এবং সেই সাথে এটা জোর দিয়ে বলা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু লাউড মিউজিকটা, জোরে গান ছাড়াটা বাদে, জোরে জোরে গান ছেড়েছিল সেটা বাদে। ঠিক আছে, তো আশা করি অ্যাকসেপ্ট এবং অ্যাকসেপ্ট ফর এই দুটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। যাই হোক, অ্যাকসেপ্ট কখনো কখনো কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, অ্যাকসেপ্টটা কখনো কখনো কনজাংশন হিসেবে ক্লজের সাথেও ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখুন আই উড গো অ্যাকসেপ্ট আই এম টু টায়ার্ড, আমি যেতাম, আমি যেতাম, অ্যাকসেপ্ট আই এম টু টায়ার্ড, মানে যদি আমি বেশি একটা ক্লান্ত, এতটা ক্লান্ত না হতাম, অ্যাকসেপ্ট এখানে আসলে কি বোঝাচ্ছে যে এই জিনিসটা না হলে, এই জিনিসটা যদি না থাকতো তাহলে আমি ঠিকই যেতাম, আমি যেতাম কিন্তু আমি খুব ক্লান্ত বলে যাচ্ছি না। সো আই উড গো অ্যাকসেপ্ট আই এম টু টায়ার্ড, তার মানে অ্যাকসেপ্ট শব্দটা এখানে দেখা যাচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এখানে একটা ক্লজ নিচ্ছে। সো নর্মালি অ্যাকসেপ্ট ফর এই দুটো আপনি ব্যবহার করতে পারেন প্র্যাপোজিশন হিসাবে। অ্যাকসেপ্ট ব্যবহার করবেন বাদে বা ছাড়া, যেটা সিম্পলি কোনো শব্দের পূর্বে, যেটা জোরও না ফর্মালও না। আর অ্যাকসেপ্ট ব্যবহার হচ্ছে কি জোর দিয়ে এবং ফর্মালি এটাকে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, সো ব্যাপারটা আশা করি ক্লিয়ার। তো দেখুন আমরা এই অ্যাকসেপ্ট ফর গ্লেসারিস হিমবাহ ছাড়া যদি আমরা একটু জোর দিয়ে বোঝাতে চাই তাহলে ফর ইউজ করবেন, আর যদি জোর দিতে না চান তাহলে সেক্ষেত্রে অ্যাকসেপ্ট ইউজ করবেন, তার মানে বোথ আর কারেক্ট। তো যাই হোক, এখানে বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি দ্যাট কন্টেন্স নিয়ারলি অল ফর্মস অফ ওয়েটল্যান্ডস ফাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ফর গ্লেসারিস। এই পর্যন্ত বাক্য কিন্তু আমাদের অলরেডি ডান। এরপর এখানে এই ব্রাকেটের ভিতরে দেখুন পুকুর, নদী, খাল, বিল, হ্রদ, হাওর, বাওর, উপকূল ইত্যাদি, এই জিনিসটা জলাভূমির জায়গায় লিখেছে। আপনি চাইলে ইংরেজিতেও যেখানে জলাভূমি লিখেছেন এখানে আপনি ওয়েটল্যান্ডসের এখানে ব্রাকেট দিয়ে আপনি পুরো ব্যাপারটা লিখে দিতে পারেন, ব্রাকেটের ভিতরে পুরো এই শব্দগুলো লিখে দিতে পারেন। কিন্তু আমরা এটা করব না, কেন করব না? কারণ একটু এক্সেপশনাল করতে চাচ্ছি। তো আমরা এখানে বাক্য ক্লোজ করে দেব। বাক্য ক্লোজ করে দিয়ে এই যে মানে ওয়েটল্যান্ডসের ব্যাপারটা বলেছি সেটাকে আমরা নতুন একটা বাক্য দিয়ে বলতে পারি। সেটা হচ্ছে কি যে এই যে জলাভূমি, এই জলাভূমিটার মধ্যে কি কি আছে, এই জিনিস আছে, সেটাকে আলাদা করে লিখে নতুন একটা বাক্যে দিয়ে সাজিয়ে দেব। তো অনেকটাই সেটা হবে কি যে এখান থেকে যে ওয়েটল্যান্ডস ইন বাংলাদেশ কনসিস্ট অফ পন্ডস, রিভার্স, ক্যানেলস, মার্শেস, লেকস, হাওর্স, বাওর্স অ্যান্ড কোস্টাল এরিয়াস অ্যাটসেট্রা। তার মানে দেখুন এই যে জায়গাটাতে আমরা এই সব ধরনের জলাভূমি বাংলাদেশে রয়েছে, আর জলাভূমিগুলো এই জিনিস দিয়ে গঠিত, জলাভূমিগুলো কেমন সেটাই কিন্তু এখানে ব্র্যাকেটে লেখা হয়েছে। আপনি চাইলে ব্র্যাকেটে লিখতে পারেন, আবার চাইলে আপনি আলাদা করে একটা বাক্য লিখে যে দিস ওয়েটল্যান্ডস ইন বাংলাদেশ কনসিস্ট অফ পন্ডস, রিভার্স, ক্যানেলস, মার্শেস, লেকস, হাওর্স, বাওর্স অ্যান্ড কোস্টাল এরিয়াস। ঠিক আছে, তাহলে দেখুন প্রথমে আমাদের বাক্য ছিল বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হিমবাহ ছাড়া পৃথিবীর সব ধরনের জলাভূমি, পুকুর, নদী, খাল, বিল, হ্রদ, হাওর, বাওর, উপকূল ইত্যাদি রয়েছে। বাংলাদেশ is such a country that contains nearly all forms of wetlands found in the world except for glaciers. These wetlands in Bangladesh consist of ponds, rivers, canals, marshes, lakes, haors, baors and coastal areas, etc. তাহলে দেখুন এখানে আপনি these দিয়ে বলতে পারেন, কেন? কারণ যেহেতু আগে একবার উচ্চারণ করেছেন, মানে আগে একবার শব্দটা ইউজ করেছেন ওয়েটল্যান্ডসে এখানে, সে কারণে আপনি চাইলে এখানেও ব্যাপারটা নিয়ে আসতে পারেন। তো যাই হোক, এখানে আমরা অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, আমরা পরের বাক্যের দিকে যাই। দেখুন পরের বাক্য শুরু হয়েছে, কিন্তু বৃষ্টির পানি, জলাভূমি, ভূগর্ভস্থ পানি আসলে মিলে বাংলাদেশে পানির বিশাল একটি উৎস থাকা সত্ত্বেও আমাদের পানি নিয়ে সংকটে থাকতে হয়। দেখুন এখানে কিন্তু দিয়ে শুরু হয়েছে, বাট এটাকে খুব একটা ভাবা উচিত না। এখানে আপনি ভাববেন এই যে এটা সত্ত্বেও,
তার মানে বৃষ্টির পানি, জলাভূমি, ভূগর্ভস্থ পানি, এরকম তো জলাভূমি আছে, আবার বৃষ্টির পানি আছে, আবার ভূগর্ভস্থ থেকেও আমরা পানি পাই। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশে পানির বিশাল একটা উৎস আছে বোঝা যাচ্ছে। সেটা থাকা সত্ত্বেও আমাদের পানি নিয়ে সংকটে থাকতে হয়। তাহলে এখানে সত্ত্বেও ডেসপাইট দিয়ে আমরা লিখতে পারি। ডেসপাইট থাকা সত্ত্বেও মানে হচ্ছে কি ডেসপাইট হেভিং ভাস্ট সোর্স বিশাল উৎস, ভাস্ট সোর্সেস অফ ওয়াটার পানির, ফ্রম যেমন বৃষ্টির পানি, ফ্রম রেইন, ওয়েটল্যান্ডস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ পানি মিলে আছে থাকা সত্ত্বেও ডেসপাইট দিয়ে লিখলেন। এরপর আমাদের পানি নিয়ে সংকটে থাকতে হয়। বাংলাদেশ স্টিল ফেসেস ওয়াটার ক্রাইসিস। তাহলে একদম সিম্পলি ব্যাপারটাকে আমরা ট্রান্সলেশন করতে পারি ঠিক এইভাবে যে ডেসপাইট দিয়ে। তো এখানে দেখুন ডেসপাইট দেওয়ার অর্থটা হচ্ছে কি, মানে প্যাটার্নটা হচ্ছে কি, এখানে বাংলাদেশে পানির বিশাল আছে, এই পুরো ব্যাপারটাকে আপনি ওরা যেভাবে ভাবছে এভাবে আপনাকে ভাবতে হবে এরকম না, আপনি একটু চেঞ্জ করি ইংরেজি প্যাটার্নে ভাবেন। এই বাক্যটাকে আমরা ইংরেজিতে লিখতে পারতাম যে বাংলাদেশে বিশাল পানি, বৃষ্টির পানি, ওয়েটল্যান্ডস, জলাভূমি এবং ভূগর্ভস্থ পানির উৎস আছে। তাহলে বাংলাদেশ হ্যাজ, আপনি সেন্টেন্স আকারে লিখতে এখানে বাংলাদেশ হ্যাজ ভাস্ট সোর্সেস অফ ওয়াটার ফ্রম রেইন, ওয়েটল্যান্ডস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। এখন যেহেতু আপনি সত্ত্বেও দিয়ে ট্রান্সলেট করবেন, এই কারণে কি বাংলাদেশ শব্দটা কেটে দেবেন, সাবজেক্ট প্রথমে এখানে না লিখে, ফ্রেজে না লিখে এই ক্লজে লিখবেন। তাহলে ডেসপাইট হ্যাজের জায়গায় ডেসপাইট হেভিং ভাস্ট সোর্সেস অফ ওয়াটার ফ্রম রেইন, ওয়েটল্যান্ডস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, বাংলাদেশ কি করছে, আমাদের পানি সংকটে ভুগতে হয় মানে কি, আমরা এখানে বাংলাদেশিরা। সো বাংলাদেশ অথবা সরাসরি বাংলাদেশ দিয়ে বাংলাদেশ স্টিল ফেসেস আ ওয়াটার ক্রাইসিস, মানে বাংলাদেশ একটা কি করছে, ওয়াটার ক্রাইসিস বা পানি সংকটে ভুগছে। অথবা আপনি এখানে এই ফেসেস ওয়াটার ক্রাইসিস না লিখে আপনি লিখতে পারেন বাংলাদেশ স্ট্রাগলস, হিমশিম খাচ্ছে। এখানে ফেসেস ওয়াটার ক্রাইসিস মানে হচ্ছে কি, মানে হিমশিম খাচ্ছে। বাংলাদেশ স্ট্রাগলস উইথ ওয়াটার স্ক্যারসিটি, পানি সংকটে থাকা মানে কি, এখানে আপনি বলতে পারেন যে আসলে বাংলাদেশের মানুষ স্ট্রাগলস করছে উইথ ওয়াটার স্ক্যারসিটি, পানি সংকট মানে হচ্ছে কি পানির স্বল্পতার সাথে লড়াই করছে বা হিমশিম খাচ্ছে, পানি পাচ্ছে না, এইরকম একটা সেন্সে। ঠিক আছে, যাই হোক আমরা চলে যাই পরের বাক্যে। দেখুন এর অন্যতম কারণ পানি দূষণ ও পানির অপচয়। তাহলে এর অন্যতম কারণ, ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ, কী হবে, পানি দূষণ এবং পানির অপচয়। ওয়ান অফ দ্য মেইন রিজনসগুলোর একটা হচ্ছে ইজ, যেহেতু এখানে ওয়ান হচ্ছে অ্যাডওয়ার্ড, এই কারণে কিন্তু আমরা এখানে ইজ দিয়েছি। তো ইজ ওয়াটার পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ, এখানে বারবার ওয়াটারটাকে রিপিট করছি না, পানি দূষণ, পানির অপচয়, এখানে রিপিট হয়েছে, বাংলায় রিপিট হয়, ঠিক আছে। বাট ইংরেজিতে আপনি যেখানে চাইবেন বারবার রিডান্ডেন্সি ইউজ না করে আপনি কী করবেন, ওয়াটার পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ এভাবে লেখা যায়। আবার চাইলে ওয়াটার পলিউশনকে আপনি লিখতে পারেন ওয়াটার কন্টামিনেশন অফ ওয়াটার, অথবা পলিউটেড ওয়াটার। পানির অপচয়কে আপনি ওয়েস্টেজ অফ ওয়াটার বা ওয়াটার ওয়েস্টেজ, ওয়াটার এখানে রিপিট করতে পারতেন, ওয়েস্ট অফ ওয়াটার অথবা মিস ইউজ অফ ওয়াটার, মিস ইউজও বলা যায়, অপচয় যেটাকে আমরা বলি, মিস ইউজ অফ ওয়াটার। সমগ্র পৃথিবীতেই পানীয় জলের পরিমাণ ও মান দ্রুত কমছে, সমগ্র পৃথিবীতেই, অল ওভার দ্য ওয়ার্ল্ড লিখতে পারেন, সমগ্র পৃথিবীতেই কি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে কী হচ্ছে, পানীয় জলের পরিমাণ ও মান দ্রুত কমছে। তাহলে আমরা এটা লিখতে পারি বোথ দিয়ে, বোথ দ্য কোয়ান্টিটি পরিমাণ অ্যান্ড কোয়ালিটি মান অফ ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল আর ডিক্রিজিং কমছে, র্যাপিডলি, দ্রুত অর্থে র্যাপিডলি, দ্রুত কমছে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপরে বাক্য দেখুন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পানির অপচয়ের মাত্রাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তার মানে দুইটা জিনিস, এখানে একটা জিনিসের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তো দেখুন প্রথমে আমরা বলতে পারি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে না বলে আমরা বলতে পারি জনসংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে অ্যাজ দ্য পপুলেশন ইনক্রিজেস, পানির অপচয়ের মাত্রাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দ্য লেভেল অফ দ্য ওয়াটার ওয়েস্টেজ ইজ অলসো রাইজিং। দেখুন এইটাকে সঙ্গে সঙ্গে অর্থ কিন্তু আপনার মানে বাংলায় উইথ দিয়ে বলার প্রয়োজন নেই, আপনি এটার জাস্ট সেন্সটা একটু চেঞ্জ করবেন যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পানির অপচয়ের মাত্রাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অ্যাজ দ্য পপুলেশন ইনক্রিজেস দ্য লেভেল অফ ওয়াটার ওয়েস্টেজ ইজ অলসো রাইজিং। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমরা এটাকে ওই দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন এই ফ্রেজেও কিন্তু, এই এক্সপ্রেশনে কিন্তু ট্রান্সলেশন করা যায়। জনসংখ্যা যতই বৃদ্ধি পাচ্ছে পানির অপচয়ের মাত্রাও ততই বাড়ছে, এইভাবেও কিন্তু ব্যাপারটাকে ফিল করা যায়। তো এইভাবে যদি আপনি ব্যাপারটাকে ফিল করেন ঠিক অনেকটা এইরকম লিখতে পারেন, দ্য মোর দ্য পপুলেশন গ্রোজ দ্য মোর ওয়াটার ইজ গেটিং ওয়েস্টেড, এভাবে লিখতে পারি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে চট্টগ্রামে প্রতি বছর 60% হারে জলাভূমির সংখ্যা কমছে। তো এটা যেহেতু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আপনি গবেষণায় দেখা গেছে না বলে বলতে পারেন গবেষণায় দেখিয়েছে। আর রিসেন্ট স্টাডি শোজ দ্যাট ওয়েটল্যান্ডস ইন দ্য চট্টগ্রাম আর ডিক্লাইনিং অ্যাট এ রেট অফ 60% পার ইয়ার, প্রতি বছর 60% হারে কী হচ্ছে, কমে যাচ্ছে। জলাশয় ক্রমশ কমার ফলে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে, জলাশয় ক্রমশ কমার ফলে। তার মানে ক্রমশ মানে হচ্ছে কি ধীরে ধীরে বা ব্যাপারটা অলরেডি মানে একটা প্রসেসে কমছে, তো কমার ফলে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে।
এটা কি যে একটা জিনিস হচ্ছে, তার মানে সেটা কারণ হিসেবে বলছে যেহেতু কমে যাচ্ছে, তার মানে অ্যাজ ওয়েটল্যান্ডস শ্রিঙ্ক, আমরা বলতে পারি কি যে অ্যাজ ওয়েটল্যান্ডস শ্রিঙ্ক, কমে যাচ্ছে। তো সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। এখন সুপেয় পানি মানে হচ্ছে কি পোর্টেবল ওয়াটার, অথবা ড্রিঙ্কিং ওয়াটারও বলা যায় সিম্পলি। আপনি ড্রিঙ্কিং ওয়াটার না বলে এবার বলতে পারেন দ্য ক্রাইসিস অফ পোর্টেবল ওয়াটার, ড্রিঙ্কিং বা সুপেয় পানির যে সংকটটা ইজ বিকামিং মোর সিভিয়ার, সংকটটা কি তীব্র আকার ধারণ করছে বা মানে এটা বেড়ে যাচ্ছে। ফলে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা বাড়ছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট, নির্ভরতা মানে হচ্ছে কি রিলায়েন্স অ্যাজ এ রেজাল্ট রিলায়েন্স অন গ্রাউন্ড ওয়াটার ইজ ইনক্রিজিং, এটা কি বেড়েই চলছে। নগরায়নের ফলে শহরে অনেক স্থানে পুকুর জলাশয়ে ভরাট করে গড়ে উঠেছে বহুতল ভবন। নগরায়নের ফলে, এখানে ফলে মানে আসলে কি, এটা কারণে, ডিউ টু আরবানাইজেশন। আপনি এখানে কারণ হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে যে ডিউ টু আরবানাইজেশন, নগরায়নের ফলে অনেক স্থানে পুকুর জলাশয় ভরাট করে গড়ে উঠছে বহুতল ভবন। তাহলে দেখুন এটা আসলে কি হবে যে অনেক স্থানে পুকুর জলাশয় ভরাট করে গড়ে উঠেছে বহুতল ভবন। তার মানে পুকুর জলাশয় কি হচ্ছে আর বিং ফিল্ড, ভরাট হয়ে যাচ্ছে। ক্যানট টু বিল্ড হাই রাইজ অথবা মাল্টি স্টোরি বিল্ডিংস, বহুতল ভবনকে আপনি হাই রাইজ বা মাল্টি স্টোরি বিল্ডিংস বলতে পারেন। এরপর দেখুন এরকম অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল ভবনগুলো 6 মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়ার আশঙ্কা তৈরি করে। তাহলে এইরকম অপরিকল্পিতভাবে গড়ে ওঠা মানে সাচ আনপ্লান্ড হাই রাইজ বিল্ডিংস, ভবনগুলো 6 মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়ার আশঙ্কা তৈরি করে। মানে কি ফোজ ধসে পড়ার কি আশঙ্কা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কলাপস হচ্ছে কি ধসে পড়া, কলাপস রিস্ক ধসে পড়ার আশঙ্কা বা ঝুঁকি। এইরকম যখন কিনা 6 মাত্রা ভূমিকম্প হলে, তাহলে আমরা এটা বলতে পারি ডিউরিং আ 6 ম্যাগনিটিউড আর্থকুক। তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি ঠিক এইভাবে, সাচ আনপ্লান্ড হাই রাইজ বিল্ডিংস, এরকম পরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল ভবনগুলো পোজ কলাপস রিস্ক মানে হচ্ছে কি যে ধসে পড়ার ঝুঁকি বা আশঙ্কা, পোজ মানে সৃষ্টি করা মানে তৈরি করছে ডিউরিং আ 6 ম্যাগনিটিউড আর্থকুক। অন্যদিকে জলাশয় ভূগর্ভে পানি প্রবেশের অন্যতম মাধ্যম। তো জলাশয়গুলো কি ভূগর্ভস্থ পানি যে আমরা উঠিয়ে মানে নিত্যদিন ব্যবহার করছি, সেখানে পানি যায় আসলে কোথা থেকে। অন দ্য আদার হ্যান্ড ওয়েটল্যান্ডস আর ওয়ান অফ দ্য মেইন ওয়েজ থ্রু উইচ, যার মাধ্যমে ওয়াটার ইন্টার্স আন্ডারগ্রাউন্ড, যার মাধ্যমে ওয়াটার বা পানি ভূগর্ভস্থ পানিতে যায়। নগর এলাকায় জলাশয় কমে যাওয়ায় ভূগর্ভে পানি পর্যাপ্ত পরিমাণে রিচার্জ হতে পারছে না, বিধায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এখানে দেখুন নগর এলাকায় জলাশয় কমে যাওয়ায়, মানে এখানে আমরা বলতে পারি অ্যাজ আরবান ওয়েটল্যান্ডস ডেক্লাইন্স। তাহলে এই অংশটুকু আমরা বলতে পারি যে যেহেতু আরবান ওয়েটল্যান্ডসটার ডেক্লাইন হচ্ছে, কমে যাচ্ছে, সেখানে কি হচ্ছে না, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হতে পারছে না। তার মানে গ্রাউন্ড ওয়াটার ক্যানট রিচার্জ প্রপারলি। এখানে রিচার্জ বলতে আসলে পানি নিচ্ছে না, এখানে রিচার্জ মানে চার্জ না, গ্রাউন্ড ওয়াটার ক্যানট রিচার্জ প্রপারলি। তো এই যে পারছে না, এরপর এটা কি করছে, বিধায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আসলে এই উপরের ঘটনাটা কি করছে, সৃষ্টি করছে ওয়াটার লেভেলস টু ড্রপ, ওয়াটার লেভেলকে কি নিচে নেমে যাওয়ার কারণ হিসাবে দায়ী হচ্ছে কি এই সেন্টেন্সটা। দেখুন এখানে আমরা কেন ফ্রেজ করেছি, কারণ এখানে একটা সম্পূর্ণ বাক্য লিখে ফেলেছি অলরেডি। অ্যাজ আরবান ওয়েটল্যান্ডস ডেক্লাইন গ্রাউন্ড ওয়াটার ক্যানট রিচার্জ প্রপারলি, আর এই কারণে এই যে বিধায়, আর এই কারণে কজিং ওয়াটার লেভেলস টু ড্রপ মানে নিচের দিকে যাচ্ছে, অ্যান্ড যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, অ্যান্ড ডিসরাপ্টিং এনভায়রনমেন্টাল ব্যালেন্স, পরিবেশের ভারসাম্য ডিসরাপ্ট করছে মানে নষ্ট করছে, বিঘ্নিত করছে। তাহলে এখানে আমরা চাইলে উইচ হ্যাজ বিন কজিং অথবা উইচ ইজ ডিসরাপ্টিং এভাবে লিখতে পারতাম, বাট আমরা একটা ফ্রেজ করে দিয়েছি। এই ফ্রেজটাকে বলা হয় যে শেষের দিকে যে ফ্রেজটা, এটা হচ্ছে কি কমেন্ট করা হচ্ছে, মানে এই বাক্যটার ফলশ্রুতিতে কি হচ্ছে বলে দিচ্ছি, কজিং ওয়াটার লেভেলস টু ড্রপ অ্যান্ড কজিং ডিসরাপশন বলতে পারতেন, ডিসরাপশন অফ এনভায়রনমেন্টাল ব্যালেন্স না বলে ডিসরাপ্ট যেহেতু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ডিসরাপ্টিং এনভায়রনমেন্টাল ব্যালেন্স। পানির গুরুত্বকে প্রাধান্য দিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট অসংখ্য খাতে কাজ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে এটাকে প্রাধান্য দিয়ে তাহলে আমরা বলতে পারি বাই প্রায়োরাইটাইজিং, দেখুন এটাকে আমরা বলতে পারি কি যে বাই প্রায়োরাইটাইজিং ওয়াটার্স ইম্পর্টেন্স, পানির গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে, অ্যান্ড আর কি এই যে খাতে কাজ করে, ওয়ার্কিং অ্যাক্রস অল রিলেটেড সেক্টরস, প্রতিটা সংশ্লিষ্ট সেক্টর জুড়ে কাজ করে, উই মাস্ট কোলাবোরেট, আমরা একসঙ্গে কাজ করতে হবে, উই মাস্ট আমাদের করতে হবে, উই মাস্ট
কোলাবোরেট টু বিল্ড আ লাইভেবল ওয়ার্ল্ড ফর ফিউচার জেনারেশনস, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে টু বিল্ড আ লাইভেবল ওয়ার্ল্ড ফর ফিউচার জেনারেশন উই মাস্ট কোলাবোরেট, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এরপর হচ্ছে সার্বিক পানি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, বন্যার সময়োপযোগী পূর্বাভাস ও ব্যবস্থাপনায় আধুনিক জ্ঞান কাজে লাগাতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি যে উই নিড টু রিফর্ম ওভারঅল ওয়াটার ম্যানেজমেন্ট, সার্বিক পানি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সো এই যে ঢেলে সাজানো, এটাকে আমরা অনেকভাবে বলতে পারি রিস্ট্রাকচার, বা এখানে আমরা রিফর্ম বলেছি। এটার আরও একটা খুব সুন্দর শব্দ আছে, যেমন ওভারহল ব্যবহার করতে পারি। ওভারহল, রিফর্ম না লিখে ওভারহল, এটা অ্যাডভান্সড একটা ওয়ার্ড। তো রিফর্ম, রিস্ট্রাকচার না লিখে আমরা ওভারহল লিখতে পারি, ওভারহল। তো দেখুন এই যে ওভারহল যে শব্দটা, সেটার মানে হচ্ছে কি পরিবর্তনের বা পুঙ্খানুপুঙ্খানুরূপে বা ঢেলে সাজানো, খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে সাজানো, ওভারহল। তো উই নিড টু রিফর্ম বা উই নিড টু ওভারঅল ওয়াটার ম্যানেজমেন্ট, এই পুরো ব্যাপারটাকে ঢেলে সাজাতে হবে অ্যান্ড অ্যাপ্লাই করতে হবে মডার্ন নলেজ ফর টাইমলি ফ্লাড ফরকাস্টিং, সময়োপযোগী পূর্বাভাস, বন্যার পূর্বাভাস ও ব্যবস্থাপনায় আধুনিক জ্ঞান কাজে লাগাতে হবে, অ্যান্ড প্ল্যানিং, পরিকল্পনায়। উই নিড টু অ্যাপ্লাই মডার্ন নলেজ ফর টাইমলি ফ্লাড ফরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং আর ম্যানেজিং ব্যবস্থা। টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে নদী তীর ভাঙন ও ক্ষয় রোধ করতে হবে। খাদ্য নিরাপত্তায় পানির গুরুত্বকে প্রাধান্য দিয়ে যথাযথ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তার মানে এইখানে বলা হচ্ছে কি যে নদী তীর ভাঙন, এটা হচ্ছে কি রিভার ব্যাঙ্ক এরোজন, ভাঙন ও ক্ষয় এটা একসাথেই এরোজন দিয়ে বলা যায়, নদী তীর ভাঙন ও ক্ষয় এই ব্যাপারটা। রিভার ব্যাঙ্ক এরোজন মাস্ট বি কন্ট্রোল, ক্ষয় রোধ করতে হবে মানে কি এরোজনটা মাস্ট বি কন্ট্রোলড করতে হবে। খাদ্য নিরাপত্তায় পানির গুরুত্বকে প্রাধান্য দিয়ে যথাযথ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। থ্রু সাস্টেনেবল মেথডস অ্যান্ড প্রপার প্ল্যানিং ইজ রিকোয়ার্ড। তো দেখুন এটা কন্ট্রোল করতে হবে থ্রু সাস্টেনেবল মেথডস দিয়ে, এবং কী করতে হবে প্রপার প্ল্যানিং ইজ রিকোয়ার্ড, প্রপার প্ল্যানিং দরকার। গিভিং ওয়াটার্স রোল ইন ফুড সিকিউরিটি টপ প্রায়োরিটি, মানে পানির যে ভূমিকাটা সেটা যে ইন ফুড সিকিউরিটি টপ প্রায়োরিটি দিয়ে প্রপার প্ল্যানিং ইজ রিকোয়ার্ড, মানে খাদ্য নিরাপত্তায় পানির গুরুত্বকে প্রাধান্য দিয়ে গিভিং ওয়াটার্স রোল ইন ফুড সিকিউরিটি টপ প্রায়োরিটি দিয়ে আমাদের কী করতে হবে প্রপার প্ল্যানিং করতে হবে। এখানে দুটি বাক্য, এখানে একটা হচ্ছে টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে নদী তীর ভাঙন ও ক্ষয়রোধ করতে হবে, এটা একটা, যেখানে এখানে বলছি রিভার ব্যাঙ্ক এরোজন মাস্ট বি কন্ট্রোল থ্রু সাস্টেনেবল মেথডস, এটা মাধ্যমে গেল। এবার দ্বিতীয় বাক্য হচ্ছে এখান থেকে শুরু, এখানেও কিন্তু একটা অংশ আছে প্রাধান্য দিয়ে, এই জন্য গিভিং ওয়াটার্স রোল ইন ফুড সিকিউরিটি টপ প্রায়োরিটি, খাদ্য নিরাপত্তার টপ প্রায়োরিটি দিয়ে, পানির ভূমিকাকে প্রায়োরিটি দিয়ে প্রপার প্ল্যানিং ইজ রিকোয়ার্ড। নীল সমুদ্র অর্থনীতি, পানি সেচ ব্যবস্থা, জলাবদ্ধতা ইত্যাদি পানির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো গভীর পর্যবেক্ষণ ও সঠিক তথ্য উপাত্তের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে যথাযথ কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনায় সঠিক উদ্যোগ গ্রহণ করতে হবে। তার মানে দেখুন এখান থেকে যতটুকু বলা হচ্ছে যে মাধ্যমে, অর্থাৎ এই জিনিসটা কীভাবে করব সেটাই কিন্তু এখানে বেশি করে বলা হচ্ছে যে এই জিনিসটার মাধ্যমে কাজটা আমাদের করতে হবে, যথাযথ কর্মপরিকল্পনা ব্যবস্থাপনা সঠিক উদ্যোগ গ্রহণ করতে হবে। তো আমরা এটা বলতে পারি এইভাবে যে উই মাস্ট টেক, একদম শেষের অংশটুকু দেখুন, আমাদের মাধ্যমে যথাযথ পরিকল্পনার সঠিক উদ্যোগ গ্রহণ করতে হবে। তার মানে উই মাস্ট টেক প্রপার অ্যাকশন প্ল্যানস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টেপস ফর ব্লু ইকোনমি, ইরিগেশন অ্যান্ড ওয়াটার লগিং থ্রু ডিটেইলড অ্যানালাইসিস অ্যান্ড ডাটা, পর্যবেক্ষণ ও সঠিক বিশ্লেষণের মাধ্যমে নীল সমুদ্র অর্থনীতি, পানি সেচ ব্যবস্থা, জলাবদ্ধতা ইত্যাদি পানির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো গভীর পর্যবেক্ষণ ও সঠিক তথ্য উপাত্তের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে। তো দেখুন এই যে গভীর পর্যবেক্ষণ ও সঠিক তথ্য উপাত্তের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমাদের যে উদ্যোগ গ্রহণ করতে হবে, আসলে সেটি কাদের জন্য করতে হবে? এই নীল সমুদ্র অর্থনীতি, পানি সেচ ব্যবস্থা, জলাবদ্ধতা ইত্যাদি পানির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোর জন্য। যদি এখানে জন্য নেয় তা আমরা বুঝতেছি যে ব্যাপারগুলো উদ্যোগটা কেন নিতে হবে। উই মাস্ট টেক প্রপার অ্যাকশন প্ল্যানস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টেপস ফর ব্লু ইকোনমি, ইরিগেশন অ্যান্ড ওয়াটার লগিং থ্রু ডিটেইলড অ্যানালাইসিস অ্যান্ড ডাটা, এইসবের মাধ্যমে। সো এইভাবে বলা যায়। আবার এই যে সঠিক উদ্যোগ গ্রহণ করতে হবে, পুরো ব্যাপারটাকে এইভাবেই রেখে যে ইনিশিয়েটিভস শুড বি টেকেন ফর ওয়াটার রিলেটেড সেক্টরস, এভাবেও কিন্তু ব্যাপারটাকে অনুভব করা যায়। আমরা চাইলে এটা একদম হুবহুব রেখে এইভাবে লিখতে পারি যে ইনিশিয়েটিভস শুড বি টেকেন ফর ওয়াটার রিলেটেড সেক্টরস, ওয়াটার রিলেটেড যে সেক্টরগুলো আছে লাইক ইরিগেশন, মেরিন ইকোনমি, বেসড অন ডিপ অবজারভেশন অ্যান্ড অ্যাকুরেট ডাটা অ্যানালাইসিস, এগুলোর ভিত্তিতে বা মাধ্যমে মেরিন ইকোনমি যেটা ব্লু ইকোনমি যেটা, সেটাকে আমরা মেরিন ইকোনমি বলতে পারি। তো এগুলোর জন্য ইনিশিয়েটিভস কী করতে হবে? শুড বি টেকেন, নিতে হবে। পানির গুরুত্ব যথাযথ মূল্যায়নপূর্বক এর টেকসই ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে এবং পানির অপচয় রোধে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। পানির গুরুত্ব যথাযথ মূল্যায়নপূর্বক এর টেকসই ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে উই মাস্ট এনশিওর দ্য সাস্টেনেবল ইউজ, টেকসই ব্যবহার অফ ওয়াটার
কীভাবে? বাই ইভ্যালুয়েটিং ইটস ইম্পর্টেন্স, পানির গুরুত্ব যথাযথ মূল্যায়ন পূর্বক। এটার মানে হচ্ছে কি, এটা করিয়া, বাই ইভ্যালুয়েটিং ইটস ইম্পর্টেন্স প্রপারলি এবং পানির অপচয় রোধে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে, মানে কি অ্যান্ড অল, আমাদের সবাইকে, অল মাস্ট ওয়ার্ক, সবাইকে সচেষ্ট হতে হবে, মানে কি মাস্ট ওয়ার্ক, একসাথে কাজ করতে হবে, টু প্রিভেন্ট ওয়াটার ওয়েস্টেজ, সচেষ্ট হতে হবে, টু প্রিভেন্ট ওয়াটার ওয়েস্টেজ। দেখুন আমাদের প্রথম যে অংশটা ছিল এই বাক্যে, সেটা হচ্ছে কি, এখানে যে টেকসই ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে। উই মাস্ট দিয়ে আমরা সাবজেক্ট দিয়ে প্রথমে এই বাক্যটা লিখে ফেলি যে আমাদের নিশ্চিত করতে হবে কি, এই যে এইটুকুর অনুবাদ, আমাদের নিশ্চিত করতে হবে টেকসই ব্যবহার। উই মাস্ট এনশিওর দ্য সাস্টেনেবল ইউজ অফ ওয়াটার। এখন এর আগে বলা হচ্ছে পানির গুরুত্ব যথাযথ মূল্যায়ন পূর্বক, পানির কিন্তু অফ ওয়াটার দিয়ে লিখে ফেলেছি। এখন মূল্যায়ন পূর্ব মানে কি, এটা মূল্যায়ন করে, বা ইভ্যালুয়েটিং ইটস ইম্পর্টেন্স প্রপারলি, যথাযথ বলতে এখানে প্রপারলি ইউজ করে দিলাম, বাই ইভ্যালুয়েটিং ইটস ইম্পর্টেন্স প্রপারলি। অ্যান্ড এই যে এখানে আমরা চলে আসছি যে এবং এর পর, এবং দিয়ে আমরা বলবো যে এবং পানির অপচয় রোধে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। তো এখানে অ্যান্ড আমাদের কী হতে হবে, সচেষ্ট হতে হবে। এটার ইংরেজি আমরা দিতে পারি যে অল মাস্ট বি প্রোঅ্যাক্টিভ টু প্রিভেন্ট ওয়াটার ওয়েস্টেজ, পানির অপচয় রোধে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। তো এই ছিল আমাদের আজকের বাংলা থেকে ইংরেজি অনুবাদ। মানে আপনাকে প্রতিটা বাংলা বাক্যেরই কিন্তু অনুবাদ সাজাতে হবে। সেক্ষেত্রে আপনি যতটা চর্চা করবেন বিভিন্নভাবে, বাংলাটাকে হুবহু বাংলায় রেখে অনুবাদ করতে হবে এরকম না, আক্ষরিক অনুবাদ করতে হবে এরকম না, আপনি বাংলা বাক্যের ভাবটা দেখে ইংরেজি করার যে চর্চাটা, সেটা যদি না করেন তাহলে পরীক্ষার হলে বাংলা থেকে ইংরেজি অনুবাদটা লিখতে পারবেন না। এটা কেন একটু কঠিন? কারণ প্রতিটা বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ আপনার জানা থাকতে হবে, বাক্যের প্যাটার্ন বা গ্রামার অনুযায়ী আপনি বাক্য লিখতে পারবেন। তাহলে প্রথমে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিটি বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ জানা, এরপর গ্রামাটিক্যালি বাংলা সেন্টেন্স থেকে ইংরেজি সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে কী কী গ্রামাটিক্যাল রুলস রেগুলেশন ইউজ করতে হয় সেগুলো জানা, এবং সর্বোপরি চর্চা করা, প্র্যাকটিস বা চর্চা যে যত বেশি করবে সে তত বেশি ভালো করবে। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।